ওয়েলকাম ব্যাক টু নার্সিং টোটকা। JEPBN 2024 বা পোস্ট বেসিক বিএসসি নার্সিং এন্ট্রান্স এক্সাম রিলেটেড আজকে আমি আরেকটি নতুন ক্লাস তোমাদের সাথে শেয়ার করব। পোস্ট বেসিক বিএসসি নার্সিং রিলেটেড বেশ কিছু ক্লাস এর আগেও আমি তোমাদের সাথে শেয়ার করেছি, তো আরও কিছু ইম্পর্টেন্ট কোয়েশ্চেন অ্যান্সার আজকে আমরা আলোচনা করব। চলো শুরু করা যাক। প্রথম প্রশ্ন আছে, দ্য লাস্ট প্রোডাক্ট ইন দ্য প্রসেস অফ ব্লাড কোয়াগুলেশন ইজ, অপশান এতে আছে থ্রম্বোপ্লাস্টিন, বিতে আছে প্রোথ্রম্বিন, সিতে আছে ফাইব্রিন আর ডিতে আছে থ্রম্বিন। অর্থাৎ ব্লাড কোয়াগুলেশন প্রসেসের লাস্ট প্রোডাক্ট কি তৈরি হয়? এর উত্তর হবে অপশান সি বা ফাইব্রিন। অর্থাৎ ব্লাড কোয়াগুলেশনের সময় সবচেয়ে লাস্ট যে প্রোডাক্টটা তৈরি হয় সেটা হচ্ছে ফাইব্রিন। এখানে আমরা এই ছবিটার মাধ্যমে মনে রাখতে পারবো যে প্রথমে কি হচ্ছে, ব্লাড ভেসেলে ব্রেকেজ হচ্ছে, অর্থাৎ ব্রোকেন ব্লাড ভেসেল। নেক্সট কি হচ্ছে, আমরা সবাই জানি যে আমাদের তিন ধরনের ব্লাড সেল আছে, আরবিসি, ডাব্লিউবিসি অ্যান্ড প্লেটলেট। তো এই প্লেটলেট আমাদের ব্লাড কোয়াগুলেশনে হেল্প করে। নেক্সট কি হচ্ছে, প্লেটলেট অ্যাক্টিভেশন হচ্ছে, অর্থাৎ যেহেতু ব্লাড ভেসেলে ব্রেকেজ হয়েছে অর্থাৎ ব্লিডিং হচ্ছে, সেহেতু ব্লাড কোয়াগুলেশনের দরকার, সেই জন্য আমাদের প্লেটলেট অ্যাক্টিভেটেড হচ্ছে। নেক্সট আমাদের অ্যাট লাস্ট যেটা তৈরি হচ্ছে, ফাইব্রিন মেস তৈরি হচ্ছে। তো কিভাবে হচ্ছে, প্রথমে প্রোথ্রম্বিন থেকে থ্রম্বিন তৈরি হচ্ছে, সেটাতে কে হেল্প করছে, ক্লটিং ফ্যাক্টর। ক্লটিং ফ্যাক্টর প্রোথ্রম্বিনকে থ্রম্বিনে কনভার্ট করছে। নেক্সট থ্রম্বিন কি করছে, থ্রম্বিন আবার ফাইব্রিনোজেনকে ফাইব্রিনে কনভার্ট করতে হেল্প করছে। থ্রম্বিন ফাইব্রিনোজেনকে ফাইব্রিনে কনভার্ট করতে হেল্প করছে। নেক্সট কি হচ্ছে, নেক্সট ফাইব্রিন মেস তৈরি করছে এবং ব্লাড কোয়াগুলেশনে হেল্প করছে এবং ব্লাড ক্লট তৈরি করছে। সুতরাং সর্বশেষ যে প্রোডাক্টটা তৈরি হচ্ছে সেটা হচ্ছে ফাইব্রিন, যা ফাইব্রিন মেস তৈরি করছে। নেক্সট কোয়েশ্চেন আছে, কেমিক্যাল কজিং ভ্যাসোকনস্ট্রিকশন ইজ, অপশান এতে আছে এন্ডোথেলিয়াম রিলিজিং সাবস্ট্যান্স, বিতে আছে থ্রম্বোক্সিন A2, অপশান সিতে আছে AFP, অপশান ডিতে আছে PGE2। অর্থাৎ ভ্যাসোকনস্ট্রিকশন কোন কেমিক্যাল ঘটায়? তো এর উত্তর হবে অপশান বি, থ্রম্বোক্সিন A2। অর্থাৎ থ্রম্বোক্সিন A2 আমাদের ভ্যাসোকনস্ট্রিকশন করছে। Thromboxane A2 causes vasoconstriction primarily by activating thromboxane prostanoid or TP receptor on vascular smooth muscle cells. This activation triggers increased intracellular calcium levels and contraction of smooth muscle, resulting vasoconstriction. Additional thromboxane A2 promote platelet aggregation, which can further contribute to vasoconstriction by obstructing the blood flow in small vessels. Thromboxane synthesized primarily in the thrombocytes. অর্থাৎ কি বলা হলো, থ্রম্বোক্সিন A2 কি করে, ভ্যাসোকনস্ট্রিকশন করে। কিভাবে করে, স্মুথ মাসেল সেলে, ভেসেলের যে স্মুথ মাসেল আছে সেখানে থ্রম্বোক্সিন প্রোস্টানয়েড বা টিপি রিসেপ্টর অ্যাক্টিভেট করার মাধ্যমে থ্রম্বোক্সিন A2 ভ্যাসোকনস্ট্রিকশন ঘটায়। এবার এই অ্যাক্টিভেশনের মাধ্যমে কি হয়, ইন্ট্রাসেলুলার যে ক্যালসিয়াম লেভেল আছে সেটা বৃদ্ধি পায়, অর্থাৎ ইনক্রিজড হয়, এবং স্মুথ মাসেল কন্ট্রাকশনও বৃদ্ধি পায়। তার ফলে ভ্যাসোকনস্ট্রিকশন হচ্ছে। এবং অ্যাডিশনাল যে থ্রম্বোক্সিন A2 আছে সেগুলি প্লেটলেট অ্যাগ্রিগেশনে হেল্প করছে। এই প্লেটলেট অ্যাগ্রিগেশনের ফলে ফার্দার ভ্যাসোকনস্ট্রিকশন হচ্ছে
কারণ এই প্লেটলেটগুলি ভেসেলের মাঝখানে জমছে এবং ব্লাড ফ্লোটাকে অবস্ট্রাক্ট করছে। এইভাবেই থ্রম্বক্সিন A2 ভ্যাসোকনস্ট্রিকশন ঘটাচ্ছে। নেক্সট কোয়েশ্চেন আছে, দ্য প্রাইমারি স্টিমুলাস টু ইনক্রিজ দ্য রেট অফ এরিথ্রোপয়েসিস ইজ, অপশান এতে আছে হাইপক্সিয়া, বিতে আছে হাইপোক্যালিমিয়া, সিতে আছে হাইপারথার্মিয়া, ডিতে আছে হাইপারক্যাপনিয়া। তো এখানে বলছে যে এরিথ্রোপয়েসিস ইনক্রিজ হচ্ছে কখন, কোন স্টিমুলাসের দ্বারা এরিথ্রোপয়েসিস ইনক্রিজ হচ্ছে। তো প্রথমে আমাদের জানতে হবে এরিথ্রোপয়েসিসটা কি। এরিথ্রোপয়েসিস কথার অর্থ হচ্ছে রেড ব্লাড সেল প্রোডাকশনটা বৃদ্ধি পাওয়া বা এরিথ্রোসাইট প্রোডাকশন বৃদ্ধি পাওয়া। তো এর উত্তর হবে অপশান এ বা হাইপক্সিয়া। প্রথমে কি হচ্ছে এই ছবির মাধ্যমে আমরা বুঝে নিচ্ছি। প্রথমে হচ্ছে হাইপক্সিয়া হচ্ছে, অর্থাৎ ব্লাডে অক্সিজেনের পরিমাণ কম, অর্থাৎ বডির বিভিন্ন জায়গায় অক্সিজেন কম সার্কুলেট হচ্ছে। তার ফলে কি করছে, কিডনি আমাদের এরিথ্রোপয়েটিন প্রোডাকশন করছে। এবার এই এরিথ্রোপয়েটিন যেটা এরিথ্রোপয়েসিসে হেল্প করে, এই এরিথ্রোপয়েটিন বোন ম্যারোতে কাজ করছে, অর্থাৎ বোন ম্যারোকে স্টিমুলেট করছে বেশি বেশি করে এরিথ্রোসাইট প্রোডাকশানের জন্য, অর্থাৎ রেড ব্লাড সেল বেশি বেশি করে প্রোডাকশানের জন্য বোন ম্যারোকে স্টিমুলেট করছে এরিথ্রোপয়েটিন। নেক্সট বোন ম্যারো কী করছে, বেশি পরিমাণে রেড সেল তৈরি করছে এবং এটা অক্সিজেন ট্রান্সপোর্টে হেল্প করছে। তার ফলে টিস্যুতে অক্সিজেনের পরিমাণটা মেনটেন থাকছে, অর্থাৎ অ্যাডিকুয়েট অক্সিজেন পৌঁছাচ্ছে। তাহলে আমরা কি জানলাম যে এরিথ্রোপয়েসিস বৃদ্ধি পায় যখন আমাদের বডিতে হাইপক্সিয়া দেখা যায়। নেক্সট কোয়েশ্চেন আছে, হাইপারভেন্টিলেশন অফ লাংস লিডস টু, অপশান এতে আছে রেসপিরেটরি অ্যাসিডোসিস, বিতে আছে রেসপিরেটরি অ্যালকালোসিস, অপশান সিতে আছে মেটাবলিক অ্যাসিডোসিস, অপশান ডিতে আছে মেটাবলিক অ্যালকালোসিস। তো হাইপার ভেন্টিলেশন যদি হয় লাংসে, তাহলে আমাদের কোন সমস্যাটা দেখা যাবে শরীরে। তো এর উত্তর হবে অপশান বি বা রেসপিরেটরি অ্যালকালোসিস। The body releases carbon dioxide when a person exhales. When person breathe faster, the lower carbon dioxide level in the blood can lead to respiratory alkalosis. তো কি হচ্ছে, যখন আমাদের বডি যখন এক্সেল করছে, তখন এক্সেলেশনের মাধ্যমে কার্বন ডাইঅক্সাইড বডি থেকে নির্গত হচ্ছে। যখন একজন পার্সন খুব তাড়াতাড়ি শ্বাস নিচ্ছে, তখন আমাদের বডিতে কার্বন ডাইঅক্সাইডের লেভেলটা কমে যাচ্ছে, তার ফলেই আমাদের রেসপিরেটরি অ্যালকালোসিস হচ্ছে। রেসপিরেটরি অ্যালকালোসিস ইজ ইউজুয়ালি কজড বাই ওভার ব্রিদিং কল্ড hyperventilation that occurs when a person breathe very deeply or rapidly. যখনই কোনো একজন মানুষ খুব ডিপলি বা র্যাপিডলি শ্বাস নেবে, তার শরীরে অক্সিজেনের পরিমাণটা বৃদ্ধি পেতে থাকবে এবং তার শরীরে কার্বন ডাই অক্সাইডের পরিমাণটা কমতে থাকবে। তার ফলেই আমাদের রেসপিরেটরি অ্যালকালোসিস হবে। কার্বন ডাই অক্সাইড বডিতে বাড়লে সেটাকে আমরা অ্যাসিডোসিস বলি। যেহেতু এখানে কার্বন ডাই অক্সাইডের পরিমাণটা আমাদের শরীরে কমছে, সেহেতু আমরা এটাকে রেসপিরেটরি অ্যালকালোসিস বলবো। নেক্সট কোয়েশ্চেন আছে, ডিফিকাল্টি ইন ব্রিদিং ইজ, অপশান এতে আছে ডিসপনিয়া, অপশান বিতে আছে ডিসফেজিয়া, অপশান সিতে আছে ডিসপেপসিয়া আর অপশান ডিতে আছে ডিসফোনিয়া। তো এখানে উত্তর হবে অপশান এ বা ডিসপনিয়া। ডিফিকাল্টি ইন ব্রিদিংকে আমরা ডিসপনিয়া বলে জানি। নেক্সট কোয়েশ্চেন আছে ক্লাসিক ব্যারেল চেস্ট
or barrel shaped chest is seen in patient with option A তে আছে congestive cardiac failure, option B তে আছে COPD, option C তে আছে bronchiectasis আর option D তে আছে pulmonary effusion। অর্থাৎ ক্লাসিক ব্যারেল শেপড চেস্ট কোন পেশেন্টদের ক্ষেত্রে দেখা যায়? এর উত্তর হবে অপশন বি বা COPD। COPD or chronic obstructive pulmonary disease mainly includes chronic bronchitis and emphysema. Barrel chest, a term used to describe a patient with an increased anterior posterior diameter of the chest wall that is often seen in patient with emphysema. অর্থাৎ এমফাইসেমা পেশেন্টদের ক্ষেত্রেই আমরা মেনলি এই ব্যারেল চেস্ট দেখতে পাই। ব্যারেল চেস্টের ক্ষেত্রে কি হয়, চেস্টের আমাদের অ্যান্টেরিয়ার পস্টেরিয়ার ডায়ামিটারটা সেম হয়। চেস্টের অ্যান্টেরিয়ার এবং পস্টেরিয়ার ডায়ামিটার বৃদ্ধি পেয়ে চেস্ট পুরো ব্যারেলের মতো দেখতে লাগে, তাই এই ধরনের চেস্টকে ব্যারেল চেস্ট বলা হয়। এমফাইসেমার ক্ষেত্রে কি হয়, যে অ্যালভিওলাইগুলি আছে সেগুলির পার্মানেন্টলি ড্যামেজ হওয়ার ফলে এয়ার ট্র্যাপড হয়ে যায় এবং এর ফলেই আমাদের চেস্টের সাইজটা বৃদ্ধি পায়, সেই কারণেই আমরা এটাকে ব্যারেল চেস্ট বলে থাকি। নেক্সট কোয়েশ্চেন আছে, প্রসেস অফ মেকিং mRNA ফ্রম DNA ইজ কল্ড, অপশান এতে আছে ট্রান্সলেশন, বিতে আছে ট্রান্সক্রিপশন, সিতে আছে ট্রান্সডাকশন আর ডিতে আছে টেলোফেজ। অর্থাৎ mRNA থেকে DNA তৈরি হওয়ার পদ্ধতিকে আমরা কি বলে থাকি? এর উত্তর হবে অপশান ট্রান্সক্রিপশন। mRNA থেকে যখন DNA তৈরি হয় তখন আমরা সেটাকে বলে থাকি ট্রান্সক্রিপশন। নেক্সট কোয়েশ্চেন আছে, ফিমেল গোনাডস আর অপশান এ ভ্যাজাইনা, বিতে আছে ওভারিস, সিতে আছে ইউটেরাস, ডিতে আছে ফ্যালোপিয়ান টিউব। এক্ষেত্রে উত্তর হবে অপশান বি, দ্য ওভারিস। গোনাডস is a combining form that refers to gonad. Sex gland or reproductive gland. The gonad is main reproductive gland that produces reproductive cells or gametes. Male gonads are called testes, whereas female gonads are called ovaries. অর্থাৎ মেল গোনাডসকে আমরা টেস্টিস বলে জেনে থাকি এবং ফিমেল গোনাডসকে আমরা ওভারিস বলে থাকি। গোনাড কী কাজে হেল্প করে? আমাদের যে রিপ্রোডাক্টিভ সেল বা গ্যামেট প্রডিউস করতে হেল্প করে। নেক্সট কোয়েশ্চেন আছে, প্রোটিনস আর পলিমার্স অফ, অপশান এতে আছে সুগার, বিতে আছে অ্যামাইনো অ্যাসিড, সিতে আছে ফ্যাটি অ্যাসিড আর ডিতে আছে নিউক্লিওটাইডস। অর্থাৎ প্রোটিন কী ধরনের পলিমার দিয়ে তৈরি? এর উত্তর হবে অপশান বি বা অ্যামাইনো অ্যাসিড। প্রোটিন ইজ এ চেইন অফ অ্যামাইনো অ্যাসিড জয়েন্ড বাই পেপটাইড বন্ডস ইন এ স্পেসিফিক সিকোয়েন্স। অর্থাৎ অ্যামাইনো অ্যাসিডের চেন দিয়ে প্রোটিন তৈরি হয় এবং এই অ্যামাইনো অ্যাসিডগুলি একে অপরের সাথে পেপটাইড বন্ড দ্বারা যুক্ত থাকে। Protein is an essential nutrient. There is no life without protein. Protein is contained in every part of the body. The skin, muscles, hair, blood, body organs, eyes, even fingernails and bones. Next to water, protein is the most plentiful substance in your body. অর্থাৎ প্রোটিন একটা এসেনশিয়াল নিউট্রিয়েন্ট, যে কোনো অর্গ্যান বা যে কোনো স্কিন, মাসেল, হেয়ার, ব্লাড বা আই বা ফিঙ্গার নেলস বা বোন সব কিছুতেই কিন্তু প্রোটিন দ্বারা তৈরি। অর্থাৎ প্রোটিন ছাড়া কোনো কিছু তৈরি হতে পারে না। নেক্সট কোয়েশ্চেন আছে,
Ramsted operation is done for অপশন এ তে আছে হায়াটাস হার্নিয়া, বি তে আছে পাইলোরোস্টেনোসিস, অপশন সি তে আছে কনজেনিটাল মেগাকোলন, আর ডি তে আছে রিপেয়ার অফ ক্লেফট লিপ। তো র্যামস্টেড অপারেশন কোন ক্ষেত্রে করা হয়? এর উত্তর হবে অপশন বি বা পাইলোরোস্টেনোসিস বা পাইলোরিক স্টেনোসিস। Pyloric stenosis is defined as narrowing or stenosis of the outlet of the stomach so that the food cannot pass easily from it into the duodenum. Pyloric stenosis result in feeding problem and projectile vomiting. অর্থাৎ পাইলোরিক স্টেনোসিস একটা কন্ডিশন যেখানে স্টোমাকের যে আউটলেট আছে বা পাইলোরাস আছে সেইখানে ন্যারোয়িং দেখা যায় বা স্টেনোসিস দেখা যায়, তার ফলে ফুড কন্টেন্টগুলি স্টোমাক থেকে ডিওডেনামে যেতে পারে না, তার ফলে প্রজেক্টাইল ভমিটিং হয়। তো এর সাথে আমি বলে দিই পাইলোরিক স্টেনোসিসের ক্ষেত্রে কি হয়, এই পাইলোরাসের যে সার্কুলার স্মুথ মাসেল সেলসগুলি আছে সেগুলি আকারে অনেকটা বড় হয়ে যায় এবং তার ফলে এই পাইলোরাসের স্টেনোসিসটা দেখা যায় এবং এর ফলে যে প্রজেক্টাইল ভমিটিংটা হয় সেটা কিন্তু নন বিলিয়াস, অর্থাৎ বাইল স্টেন থাকে না। এই প্রজেক্টাইল ভমিটিং কিন্তু বাইল স্টেন নয়। পাইলোরিক স্টেনোসিসের ক্ষেত্রে যেমন প্রজেক্টাইল ভমিটিং দেখা যায় সেরকমই ফিডিং প্রবলেম দেখা যায় এবং বার্নিং সেন্সেশন হয় ইসোফেগাসে, তাছাড়াও কনস্টিপেশনও দেখা যায়। তো এই পাইলোরিক স্টেনোসিস ঠিক করার জন্যই আমাদের র্যামস্টেড পাইলোরোটমি করা হয়ে থাকে। নেক্সট কোয়েশ্চেন আছে প্যাপ স্মিয়ার টেস্ট ফর ডিটেকশন অফ কার্সিনোমা অফ দ্য সার্ভিক্স ইজ হুইচ লেভেল অফ প্রিভেনশন? অপশান এতে আছে প্রাইমারি, বিতে আছে অপশান এতে আছে প্রাইমর্ডিয়াল, অপশান বিতে আছে প্রাইমারি, অপশান সিতে আছে সেকেন্ডারি, অপশান ডিতে আছে টার্সিয়ারি। তো এর উত্তর হবে অপশান সি বা সেকেন্ডারি। প্যাপ স্মিয়ার টেস্ট এটা এক ধরনের সেকেন্ডারি প্রিভেনশন। তো প্যাপ স্মিয়ারের ক্ষেত্রে কি হয়, প্যাপ স্মিয়ারে সেলস আর স্ক্র্যাপড from the cervix and examined under a microscope to check for disease or other problems. তো কি হয় প্যাপ স্মিয়ারের ক্ষেত্রে সার্ভিক্সের যে লিপ আছে বা সার্ভিক্সের যে ওপেনিংটা আছে সেখান থেকে কিছু সেল স্ক্র্যাপিংয়ের মাধ্যমে অর্থাৎ সেল তুলে এনে সেটা টেস্ট করে দেখা হয় যে সেখানে কোনো ডিজিজ প্রবলেম হয়েছে কিনা। তো এই প্যাপ স্মিয়ার হচ্ছে এক ধরনের সেকেন্ডারি প্রিভেনশন। আমরা সবাই জানি যে সেকেন্ডারি প্রিভেনশনের মাধ্যমে আর্লি ডিটেকশন অফ দ্য ডিজিজ বা ডায়াগনোসিস হচ্ছে সেকেন্ডারি প্রিভেনশনের আন্ডারে। তো প্যাপ স্মিয়ারের মাধ্যমে যেহেতু আমরা একটা ডিজিজ ডায়াগনোসিস করছি সেক্ষেত্রে এই প্যাপ স্মিয়ার টেস্ট করাটা হচ্ছে এক ধরনের সেকেন্ডারি প্রিভেনশনের আন্ডারে পড়ে। নেক্সট কোয়েশ্চেন আছে ইন ভিটামিন এ প্রোফাইল্যাক্সিস প্রোগ্রাম দ্য ডোজ অফ ভিটামিন এ অ্যাডমিনিস্টার্ড ইজ, অপশান এতে আছে 3 লাখ IU বা ইন্টারন্যাশনাল ইউনিট, অপশান বিতে আছে 1.5 লাখ IU, সিতে আছে 2 লাখ IU অ্যান্ড ডিতে আছে 2.5 লাখ IU। তো এক্ষেত্রে আমাদের উত্তর হবে অপশান সি বা 2 লাখ IU, অর্থাৎ 2 লাখ ইন্টারন্যাশনাল ইউনিট ভিটামিন এ প্রোফাইল্যাক্সিস দেওয়া হয় বা ভিটামিন এ অয়েল খাওয়ানো হয় বাচ্চাদেরকে নাইট ব্লাইন্ডনেস প্রিভেন্ট করার জন্য। তো এই ভিটামিন এ প্রোফাইল্যাক্সিস বা ভিটামিন এ অয়েল প্রথমে মিজেলসের সাথে 9 মাস বয়সে বাচ্চাকে 1 লাখ IU খাওয়ানো হয়, তারপর থেকে 6 মাস অন্তর অন্তর বাচ্চাকে 2 লাখ IU ভিটামিন এ অয়েল খাওয়ানো হয় 5 বছর বয়স পর্যন্ত। নেক্সট কোয়েশ্চেন আছে ইমিউনোগ্লোবিউলিন অ্যাবান্ডেন্টলি প্রেজেন্ট ইন হিউম্যান মিল্ক ইজ, অপশান এতে আছে IgG বা ইমিউনোগ্লোবিউলিন জি, অপশান বিতে আছে IgM, অপশান সিতে আছে IgA,
অপশান ডিতে আছে আইজিই। এক্ষেত্রে উত্তর হবে অপশান সি বা আইজিএ, ইমিউনোগ্লোবিউলিন এ। এই অ্যান্টিবডিটা আমাদের হিউম্যান মিল্কে প্রেজেন্ট থাকে। আইজিএ বিভিন্ন ধরনের সিক্রেশনের মধ্যে প্রেজেন্ট থাকে ইমিউনোগ্লোবিউলিনটা, এবং ডেলিভারির পর 1 থেকে 3 দিন পর্যন্ত যে ইয়েলোইশ থিক মিল্ক সিক্রেট হয় সেটাকে আমরা কোলোস্টাম বলে জানি। তো এই কোলোস্টামে হাই অ্যামাউন্ট অফ আইজিএ কিন্তু প্রেজেন্ট থাকে, যেটা বাচ্চার ইমিউনিটিতে হেল্প করে। সেই কারণেই বাচ্চাকে কোলোস্টাম খাওয়ানোর কথা বলা হয়। নেক্সট কোয়েশ্চেন আছে, ইন ইএসআরডি জিএফআর উইল বি। ইএসআরডির মানে আমরা প্রথমে জেনে নিই, এন্ড স্টেজ রেনাল ডিজিজ। সেক্ষেত্রে জিএফআর বা গ্লোমেরুলার ফিল্ট্রেশন রেট কত হয়? অপশান এতে আছে লেস দ্যান 15 পার 1.73 মিটার স্কোয়ার। অপশান বিতে আছে লেস দ্যান 15 to 29 পার 1.73 মিটার স্কোয়ার। অপশান সিতে আছে লেস দ্যান 30 to 34 পার 1.73 মিটার স্কোয়ার। আর অপশান ডিতে আছে লেস দ্যান 35 to 59 পার 1.73 মিটার স্কোয়ার। এক্ষেত্রে উত্তর হবে অপশান এ বা লেস দ্যান 15 পার 1.73 মিটার স্কোয়ার। অর্থাৎ জিএফআর যদি 1.73 পার মিটার স্কোয়ারে 15-এর থেকেও কম হয়, সেটাকে আমরা বলবো এন্ড স্টেজ রেনাল ডিজিজ। নেক্সট কোয়েশ্চেন আছে, ফুরোসেমাইড অ্যাক্ট অন হুইচ পার্ট অফ দ্য নেফ্রন। তো ফুরোসেমাইড মিন্স ল্যাসিক্স। এই ল্যাসিক্স নেফ্রনের কোন পার্টের ওপর কাজ করে? অপশান এতে আছে প্রক্সিমাল টিউবিউল, বিতে আছে ডিসেন্ডিং লিম্ব অফ দ্য লুপ অফ হেনেল, সিতে আছে অ্যাসেন্ডিং লিম্ব অফ দ্য লুপ অফ হেনেল, আর ডিতে আছে ডিস্টাল টিউবিউল। এক্ষেত্রে উত্তর হবে অপশান সি বা অ্যাসেন্ডিং লিম্ব অফ দ্য লুপ অফ হেনেল। অর্থাৎ ফুরোসেমাইড বা ল্যাসিক্স আমাদের অ্যাসেন্ডিং লিম্ব অফ দ্য লুপ অফ হেনেলের উপর কাজ করে এবং বডি থেকে এক্সট্রা যে ওয়াটার আছে সেটাকে বের করতে সাহায্য করে ইউরিনের মাধ্যমে। তো আজকের ক্লাস এই পর্যন্তই। আরও অনেক ইনফরমেটিভ ভিডিওস পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে ফলো করুন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য থ্যাংক ইউ।